আসসালামু আলাইকুম। অনেকদিন পরে আমরা একটা লাইভ সেশন করছি। এটার মূল কারণটা হলো সামনে আসন্ন এইচএসসি পরীক্ষা। তো এইচএসসি পরীক্ষায় ছোটখাটো কিছু ভুল যদি স্টুডেন্টরা করে তাহলে জিপিএ 5 তাদের কাঙ্ক্ষিত যে রেজাল্ট জিপিএ 5 থেকে বঞ্চিত হয় এবং এই যে রেজাল্ট খারাপ কারণে যে হতাশাগ্রস্ত হয়ে পড়ে এর ফলে অ্যাডমিশন পরীক্ষাতেও একটা বিশাল একটা ইফেক্ট পড়ে। তো কি করলে এই সময় কি করা উচিত, কিভাবে রিভিশন দেওয়া উচিত এবং পরীক্ষার দেওয়ার কৌশল অনেকে না জানার কারণে বা খাতায় উপস্থাপন না করার কারণে অনেক স্টুডেন্টই কিন্তু জিপিএ 5 পায় না। তো আমরা কিছু খুবই গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব। অনেক স্টুডেন্ট তোমরা যারা আছো অনেক কিছুই জানো, কিন্তু যেগুলো তোমরা তোমাদের বয়স অনুযায়ী জানো না সেগুলো কিন্তু আমরা জাস্ট তোমাদেরকে জানানোর চেষ্টা করব। খাতায় কিভাবে উপস্থাপন করতে হয়, পরীক্ষার আগে পরীক্ষার হলে কিভাবে টাইম ম্যানেজমেন্ট করতে হয় এবং পরীক্ষার আগে অনেকে ঘুমাতে পারে না, রাতে ঘুমাতে পারে না। তো রাতে কিভাবে তোমার টেনশন মুক্ত থাকতে হয় এবং পড়াগুলো কিভাবে রিভিশন দিতে হয় সেই বিষয়ে আমরা আলোচনা করব। আজকের আলোচনার আমাদের অতিথি হিসাবে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী মুখ এবং যিনি বোর্ড পরীক্ষায় অর্থাৎ এইচএসসি পরীক্ষাতেও ভালো করেছিলেন এবং ভালো মার্কস পেয়েছিলেন এবং পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাও সাফল্যের সহিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছেন। তো তোমরা জাস্ট তার মুখ থেকে তোমরা যে পরামর্শগুলো শুনবে সেগুলো যদি মেনে চলো তোমরা নিশ্চিতভাবে জিপিএ 5 পাবা এবং যে ভুলের কারণে যে ভুলগুলো এড়িয়ে গেলে মেধা তালিকায় শীর্ষে থাকা যায় এবং বোর্ড পরীক্ষা অর্থাৎ এইচএসসি পরীক্ষায় ভালো করা যায়। সেই ভুলগুলো এড়িয়ে যাওয়ার কৌশলগুলো, ভুলগুলো কোনগুলো এবং কিভাবে এখন পড়া উচিত এবং পরীক্ষা দেওয়ার কৌশল কি, সমস্ত কিছুই আমরা শুনবো আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের প্রিয় মুখ এবং মেধাবী মুখ। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। তো আজকে মূলত এই যে আসন্ন এইচএসসি পরীক্ষা, এই পরীক্ষায় কি করে ভালো করা যায় বা তোমার পড়ালেখা করার কৌশলগুলো কি ছিল, কিভাবে পড়ে তুমি এইচএসসি তে ভালো রেজাল্ট করেছিলে এবং এইচএসসি পরীক্ষার রেজাল্টের উপরে অ্যাডমিশন পরীক্ষার কতটুকু প্রভাব ফেলে এই বিষয়ে একটু যদি আমাদেরকে জানাতে। আচ্ছা, ফার্স্ট অফ অল আমি যেটা করতাম সেটা বলবো। ইন্টারমিডিয়েট পরীক্ষার অ্যারাউন্ড 3 মান্থ আগে আমি অন্য কোনো বই পড়িনি, শুধু টেক্সট বুক ছাড়া। আমি শুধুমাত্র টেক্সট বুক ফলো করতাম, মানে অ্যাডমিশনের কোনো বই না, অন্য কোনো লেখকের বই না, জাস্ট টেক্সট বুক, জাস্ট বোর্ড সলভ খুব বেশি ইম্পর্ট্যান্ট ইন্টারমিডিয়েট এক্সামের জন্য। আমরা অনেক সময় মনে করি হয়তো যে এটা তো আমি পারি, এটা সলভ করে কি হবে, আমি একটা সলভ করছি, বাকিগুলো হয়তো সলভ করা লাগবে না। বাট মেইন কনসেপ্ট যেটা ইন্টারমিডিয়েট এক্সামের জন্য সেটা হচ্ছে বোর্ড সলভিং। আমরা সচরাচর দেখি যে বোর্ড সলভ থেকে প্রচুর কোশ্চেন রিপিট হয়, বোর্ডের কোশ্চেন প্রচুর রিপিট হয়, এক বোর্ডে তো আরেক বোর্ডে প্রত্যেক বছরই আসতেছে, এটা মানে একটা জেনারেল একটা ইস্যু। আর বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে বোর্ডের মানে বাইরের কোশ্চেন খুবই কম আসতেছে। বোর্ডে আগে যেগুলো পড়ছে সেগুলোই ঘুরায় ফিরায় প্রত্যেক বছর আমরা এক্সামে দেখতে পারি। তো বোর্ড সলভিংটা ইজ আ মাস্ট। লাস্ট মোমেন্টে এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। বারবার বোর্ড সলভ করো, একই বোর্ড বারবার সলভ করো, যেগুলো বইয়ে আছে সবগুলো কমপ্লিট করার চেষ্টা করো, এটা খুবই দরকার সব গ্রুপের স্টুডেন্টদের জন্য, এটা মাস্ট। ইংলিশ আর বাংলার ক্ষেত্রে যেগুলো বলতে চাই সেটা হচ্ছে ইংলিশে বেসিক তো অবশ্যই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। বেসিক রিলেটেড টাইম ইন্টারমিডিয়েট এক্সামের আগ মুহূর্ত না। তুমি যা পড়ছো এতদিন কিছু না কিছু তো পড়ছোই, তো যা পড়ছো ওগুলোই রিভিশন দিবা, নতুন করে পড়ার টাইম এটা না। যাই পড়ছো, যাই দেখছো, যতটুকু দেখছো ওগুলো আরেকবার করে রিভিশন দিবা, আরেকবার ঝালাই করবা।
জাস্ট দেখবা পারতেছো নাকি, যদি না পারো তাহলে ওইটা আরেকবার ট্রাই করবা। যেগুলো তোমার কাছে ইজিয়ার মনে হয় ওইগুলো বারবার করবা, যেগুলো একটু ট্রিকি মনে হয় কিছু কিছু তুমি চাইলে স্কিপও করতে পারো, আবার কিছু কিছু চাইলে ওইটার পেছনে আরেকটু টাইম দাও। যে যদি তোমার মনে হয় যে না আমি আরেকটু টাইম দিলে আমি পারবো, তাহলে আরেকটু টাইম দাও এটার পিছনে। এভাবে ইংলিশটা তুমি ক্র্যাক করতে পারো। বাংলার ক্ষেত্রে যেটা বলবো, বাংলা ইজ অল অ্যাবাউট বোর্ড সলভিং। বাংলা ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট দুইটাতেই। ফার্স্ট পার্ট সৃজনশীল প্রশ্নের ক্ষেত্রে আমরা যেটা দেখি, বাংলা সাবজেক্টটাই এরকম যে টিচারদের আসলেই টাইম থাকে না পুরোপুরি সবকিছু পড়ে শেষ করা, এক্সাম আমরা যা লিখবো সেগুলো। তো অবশ্যই এক একটা টিচারের কাছে খাতা যখন যায় আমরা জানি যে 5,000 খাতা হয়তো 5 দিন টাইম, এরকম মানে খুব শর্ট টাইমের ভিতরে তাদের খাতাগুলো দেখতে হয়। সো বাংলা লেখার ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে প্রেজেন্টেশন। আমি কিভাবে আমার খাতাটাকে প্রেজেন্ট করতেছি, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সৃজনশীল প্রশ্নের ক্ষেত্রে। এমসিকিউ এর ক্ষেত্রে অবশ্যই তোমাকে টেক্সট বুক পড়তে হবে, বাট সৃজনশীল ইজ অল অ্যাবাউট হাউ ইউ প্রেজেন্ট ইয়োরসেলফ। তোমাকে তো টিচার দেখতে পাচ্ছে না, তুমি কিভাবে প্রেজেন্ট করতেছো তোমার খাতাটা সেটাই তোমার রিফ্লেকশন দিচ্ছে। তো হ্যান্ডরাইটিং আমি বলবো না যে খুবই আহামরি সুন্দর হতে হবে, বাট ইটস অর্থ রিডিং হতে হবে। আর নেক্সট যেটা তুমি কালার পেন ইউজ করতে পারো, হাইলাইট করতে পারো যে কোন কোশ্চেনটা তুমি অ্যান্সার করতেছো, সবগুলো আলাদা আলাদা থাকতে হবে, মানে যেন বোঝা যায় যে এটার পরে এটা আমি লিখছি। এটা খুবই ইম্পর্টেন্ট। অনেক সময় বাচ্চারা, আমি উদ্ভাসে আছি তো ওখানে দেখি যে স্টুডেন্টরা এমন ভাবে লেখে বোঝাই যায় না যে এটার পরে এটা আসছে। তো এটার ক্ষেত্রে মার্ক কাটারও আমাদের নির্দেশ দেয় উদ্ভাস থেকে। তো এটা মানে খুবই ইম্পর্টেন্ট একটা ইস্যু স্টুডেন্টদের জন্য। ওরা ভাবে যে আমি তো সবই লিখছি, আমাকে মার্ক কেন দিতেছে না। কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট যে আমরা সবগুলো কোশ্চেন যেন টিচারকে বোঝাতে পারি যে আমি এটার পরে এটা লিখছি, এভাবে এটা লিখছি। খাতা দেখবে একবারই টিচার, মানে একবারে একই সিকোয়েন্সে দেখতে দেখতে যাবে। তুমি যদি সেটা তোমার টিচারকে বোঝাতে না পারো যে আমি সবগুলোই লিখছি, তাহলে তো সবগুলোতে মার্ক পাবা না। আর স্ট্র্যাটেজি যেটা ফলো করতে হয় সৃজনশীলের ক্ষেত্রে, একটা মেইন পার্ট থাকে এক লাইনের, জাস্ট গ ঘ এর জন্য। ক খ তো অলমোস্ট মুখস্থই বলা যায়। গ ঘ এর জন্য যে স্ট্র্যাটেজিটা ফলো করতে হয় সেটা হচ্ছে এক লাইনের একটা ইন্ট্রোডাকশন টাইপের লাইন থাকে, ওইটার জন্য 1 মার্ক থাকে। সেকেন্ড হচ্ছে একটা আমি ওইটা সম্পর্কে একটু লিটিল থট দিলাম, আমার নিজস্ব থট ওইটা সম্পর্কে, আমি বই থেকে কি পড়ছি ওইটা। আর লাস্টের হচ্ছে উদ্দীপকের সাথে আমি কিভাবে রিলেট করতেছি ওইটা। ঘয়েও সেম, শুধু ঘয়ে হচ্ছে লাস্ট মোমেন্টে যেটা থাকে সেটা হচ্ছে আমি নিজেকে, মানে আমি কিভাবে কানেক্ট করলাম উদ্দীপককে, এটা আমি আরেকটু বিশ্লেষণ করে বলবো। ওইটা আমি মনে করি যে ওই ঘ মার্কের ওই লাস্ট যে প্যারাটা ওইটা 1 থেকে 2 লাইনে শেষ করা বেটার। আর দ্য অ্যান্সার শুড বি প্রিসাইজ। আমি যত ছোট করতে পারবো, যত মানে অল্প কথায় আমার ওপিনিয়নটাকে এক্সপ্রেস করতে পারবো, আমার মনে হয় এটা তত বেশি ভালো। যদিও সাবজেক্টটা বাংলা, আমরা মনে করি যে বাংলায় হয়তো অতিরিক্ত লিখলে আমি মার্ক পাবো, বিষয়টা এরকম না। আমি কত প্রিসাইজলি আমার বক্তব্যগুলোকে এক্সপ্রেস করতে পারছি, দ্যাটস দ্য ইম্পর্টেন্ট ফ্যাক্ট। আমি উদ্দীপক বেশি টানবো না। সবচেয়ে বড় প্রবলেম স্টুডেন্টদের যে কোনো অ্যান্সার না পারলে পুরো উদ্দীপক লিখে দিয়ে চলে আসে, এখানে কোনো মার্ক পাওয়া যায় না। আমি উদ্দীপক আমি সর্বোচ্চ 1 থেকে 2 লাইন লিখবো, এর বেশি আমার থট লিখবো, আমি কি পড়ছি বই থেকে ওইটা লেখার চেষ্টা করবো বেশি। এটা আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। আর সৃজনশীল তো এটাই। যেটা বাংলা সেকেন্ড পার্টের ক্ষেত্রে বোর্ড কোশ্চেন সলভ করলে মোর দ্যান এনাফ। বোর্ড কোশ্চেন থেকেই রিপিট হয় বারবার। আমার সমস্যা ছিল সবচেয়ে বেশি সমাস। আমি সমাসটা এখনো খুব একটা ক্র্যাক করতে পারি না, এটা আমার খুবই কঠিন লাগে। তো আমি ওইটা বারবার বোর্ড সলভ করতাম, বোর্ড সলভ করেই পরীক্ষা দিতে গেছি।
টিচারকে জিজ্ঞেস করলেও টিচার আমাকে অপমান করতো যে তুমি ইন্টারমিডিয়েটে এসে সমাজ পারো না। মানে আমার বলতেও কেমন জানি লাগতো। ওটাতে আমার এখনো বেসিক ক্লিয়ার না। তো আমি বোর্ড সলভ করছি, জাস্ট বোর্ড গুলো বারবার দেখছি, ওটাতেই আমার কাজ হয়ে গেছে। অ্যাডমিশনে এসেও তাই, যেগুলো বারবার রিপিট হয়েছে ওইগুলোই দেখছি, ওইগুলোই করছি। আর বাংলা সেকেন্ড পার্টের বাংলা বা বাকি যে আইটেম গুলো, আমি মনে করি যে যেগুলো রিটেন পার্ট আছে এগুলো থেকে যেগুলো ওই যে প্রিসাইজ যেগুলো, মানে যেগুলো হচ্ছে যেরকম একটা থেকে বানান শুদ্ধিকরণ, তারপরে শুদ্ধ বাক্য লিখন, এগুলো লেখা আমি বেশি প্রিফার করি। লাইক ওই যে অনুচ্ছেদ লেখার থেকে এগুলো বেশি ভালো, কারণ এগুলোতে মার্ক বেশি ক্র্যাক করা যায়। প্রত্যেক সিঙ্গেল লাইনের জন্য 1 মার্ক করে পাওয়া যায়। সো ইটস মোর দ্যান এনাফ ফর আস। এখানে মার্ক ট্র্যাক করা বেশি ইজি হয়, যেহেতু সবগুলোর জন্য আলাদা আলাদা মার্ক থাকে। তো আমি অনুচ্ছেদ বা এই যে প্যারাগ্রাফ টাইপের এগুলো লেখার থেকে এগুলো বেশি প্রিফার করব। যেরকম শব্দের শব্দ অর্থ না, শুদ্ধিকরণ আর বাক্য শুদ্ধিকরণ এই ধরনের ইয়ে থাকে। আর সমাস এগুলোই। আর লাস্ট মোমেন্টে যেগুলো বলার আছে, ইন্টারমিডিয়েট পরীক্ষা আমাদের অ্যাডমিশন প্রসেসের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা এক্সাম। এরকম আমি আমার ফ্রেন্ডদেরকে দেখছি যারা ইন্টারমিডিয়েটের জন্য বেশি ফোকাস না করে ফার্স্টে অ্যাডমিশনের জন্য ফোকাস করছে, ফার্স্ট ইয়ার থেকে অ্যাডমিশনে বই পড়ছে। ওদেরকে খুব ভালো জায়গায় যেতে আমি দেখিনি। আমারই ফ্রেন্ড ছিল, হয়তো আমার থেকে অনেক বেশি ব্রিলিয়ান্ট ছিল, অনেক পড়ুয়া ছিল, বাট আমি তাদেরকে খুব বেশি ভালো জায়গায় যেতে দেখিনি। তো আমি যেটা ফলো করতাম, আমি একই সাথে অ্যাডমিশনে পড়াও পড়তাম, এটা ঠিক, কিন্তু আমি ইন্টারমিডিয়েট লাইফটাকে বেশি গুরুত্ব দিতাম। যে আগে আমার এটা ক্র্যাক করতে হবে, এখানে আমাকে গুড মার্কস আনতে হবে, তারপর আমি অ্যাডমিশনের জন্য অ্যাপ্লিকেবল হইলে তারপর না হয় আমি অ্যাডমিশন টেস্টটা দিতে পারবো। সো আমি যে স্ট্র্যাটেজিটা ফলো করতাম সেটা হচ্ছে বোর্ড কোশ্চেন সলভিং বললাম একটা, আর লাস্ট মোমেন্টে যেগুলো করতাম সেগুলো হচ্ছে আমার যে প্রবলেম গুলো হতো আমি ওগুলো টিচারকে দেখাতাম, সলভ করছি যেটা বুঝতেছি না, যেটা মানে আমি দেখছি যে এগুলো আমার দ্বারা হচ্ছে না, আমি মানে বারবার ট্রাই করছি বাট আমার অ্যান্সার গুলো মিলতেছে না। সায়েন্সের সাবজেক্ট গুলো বেশি, বিশেষ করে কেমিস্ট্রি বা ফিজিক্স এর ক্ষেত্রে ওগুলো আমি আমার টিচারকে দেখাইতাম পরে। এই বাংলা ইংলিশে আমি যে প্রবলেম ফেস করতাম ওগুলো মাঝে মাঝে ইউটিউব থেকে বা আমার টিচারের কাছ থেকে গিয়ে হেল্প নিতাম। এন্ড টিচার্স আর মোস্ট ওয়েলকাম ফর আস। মানে আমি আমার টিচারদের কাছ থেকে জিজ্ঞেস করছি, তারা কখনো অ্যান্সার দেয়নি, আমাকে হেল্প করেনি এমন হয়নি। আমি খুব ভালো স্কুল কলেজে পড়ি নাই, বাট দ্য টিচার ওয়াজ ভেরি ফ্রেন্ডলি, অনেক হেল্প করতো। তিনি যদি কিছু না পারতেন তো আমাকে বলতেন যে আমি এটা আজকে তোমাকে অ্যান্সার দিতে পারছি না, তুমি এটা লিখে দিয়ে যাও, আমি পরে তোমাকে এটার অ্যান্সার দিয়ে দিব। বাট উনি ওটা ফাইন্ড আউট করে ঠিকই আমাকে বুঝিয়ে বলতেন। সো দ্যাট ওয়াজ আ ব্লেসিং। আচ্ছা জারিন, যেটা আমরা স্টুডেন্টদের ক্ষেত্রে লক্ষ্য করি যে অনেক স্টুডেন্টই পরীক্ষার আগে যে এই কাঙ্ক্ষিত 2 বছর ধরে পড়ালেখা করেছে এই এইচএসসি পরীক্ষার জন্য, তো আগামীকালই সেই পরীক্ষা, এই টেনশনে পরীক্ষার আগের দিন ঘুমোতে পারে না, খেতে পারে না। তো এটা বিশেষ করে আমার ছাত্রীদের এই প্রবলেমটা হয়। তো তুমি তো একজন ছাত্রী, তো তুমি এই যে এটা কিভাবে ম্যানেজমেন্ট করেছিলে পরীক্ষার আগের যে একটা টেনশনটা? আমার ক্ষেত্রে যেটা হয়েছিল সেটা হচ্ছে আমার মনে হতো যে আমি সারা বছর যাই পড়ি না কেন সবই ভুলে গেছি, এক্সামের আগের দিন যেটা পড়বো শুধু এটাই মনে থাকবে। তো রাত্রে ঘুমানো তো বহুত দূর, আমি কোনো কিছু কমপ্লিটই করতে পারতাম না। যে এটা আমি দেখছি একটা পড়তেছি তো আরেকটা বাকি থেকে যাচ্ছে, ওইটা পড়ছি তো ওইটা বাকি থেকে যাচ্ছে, মনে হতো যে আমার এখনো কোনো সিলেবাসই শেষ হয়নি, কিছুই শেষ হয়নি, অথচ আমার দেখা যেত যে অনেক আগে সবকিছু শেষ। তো ঘুমানো তো মানে
ঘুমানো তো অনেক দূর। আমি আমার ক্ষেত্রে যেগুলো দেখতাম, আমি অনেক স্ট্রেসড থাকতাম এক্সামে। আর এক্সাম হলে গিয়ে বিশেষ করে আমি এক্সাম শুরু হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত খুবই স্ট্রেসড থাকতাম। মনে হতো যে আমি হল থেকে বের হয়ে যাই, আমি এক্সাম দিতে পারবো না। এরকমও ফিল হয়েছে অনেক টাইমে। জেএসসি, এসএসসি, ইন্টারমিডিয়েট ৩ বারই এরকমই ফিল হয়েছে। বাট যখন এক্সাম দিতে বসছি তখন আই ওয়াজ রিল্যাক্সড। মানে এত ভালো লাগতো তখন, মানে এক্সামের কোশ্চেনটা দেখার পরে মনে হতো যে আরে না, আমি তো পারবো সবই। আমার কাছে সবকিছু ইজি লাগতো। তো আমার এক্সাম ফোবিয়া ছিল, এখনো আছে। আমি এখনো সেমিস্টার ফাইনাল দিতে গেলেও এরকম হয়। এক্সামের আগের রাত্রে আমার কখনোই ঘুম হয় না। আহ, তারপরও আমি সবাইকে যেটা উদ্দেশ্য করে বলতে চাই সেটা হচ্ছে, আম, তোমরা যদি ক্লাসের পড়াটা সবসময় যখনকারটা তখন চেষ্টা করো, শেষ করার চেষ্টা করো, তাহলে দেখবা তোমার মধ্যে একটা কনফিডেন্স আসবে। তখন তোমার এই এক্সামের জন্য ভয়টা একটু কম কাজ করবে। আমাদের ক্ষেত্রে হয় কি, আমরা আজকালকার স্টুডেন্টরা মনে করি এক্সামের আগের দিন পড়ে সব শেষ করে ফেলবো। এইটার জন্য আমাদের মেইনলি এক্সামের জন্য ভয়টা হয়। কারণ আমরা দেখি যে আমাদের আসলেও সিলেবাস শেষ হয়নি, এক্সামের আগের দিনই পড়া লাগবে। এই জন্য মেইনলি এক্সামের ভয়টা আমাদের আসে। কিন্তু আমরা যদি এরকম করি যে এক্সামের ২ দিন বা ১ দিন আগে আমরা ফুললি সবকিছু কমপ্লিট করে রাখলাম, তাহলে আমরা এক্সামের আগের দিন মোটামুটি রিল্যাক্সড থাকতে পারি। আমি মনে করি এটা। বেশ চমৎকার ভাবে তুমি বলেছ। তো এটা তুমি যেমন স্টুডেন্ট আর অন্যান্য বিশেষ করে ছাত্রীরা এই পরীক্ষার হলে পরীক্ষার আগের দিনে যেই টেনশনটা এটা নিতে পারে না। তো পরীক্ষার আগে আসলে এত কিছু রিভিশন দেওয়ার থেকে গুরুত্বপূর্ণ হলো ঘুমানো। এটা যদি এই যে যে কথাটা তুমি বলেছ যে পরীক্ষার হলে মনে হচ্ছিল যে আমি আর পরীক্ষা দিতেই পারবো না, বা এই ৩ ঘন্টা এত দীর্ঘ সময় কিভাবে লিখবো, এটাই সাধারণত হয়। এটাই কারণ সারা ব্রেনটা যদি একটু বিশ্রাম না পায় তাহলে কিন্তু কার্যক্ষমতা যেটা সেটা হারিয়ে ফেলে বা কম হয়ে যায়। দেখা যাচ্ছে তুমি যে মার্কস পেয়েছো, তুমি যদি রাতে একটা সাউন্ড স্লিপ তোমার হতো, তুমি আরো বেশি মার্কস পেতাম। তো এটা অবশ্যই যে কোনো পড়া রিভিশন দেওয়ার থেকে কিন্তু গুরুত্বপূর্ণ হলো ঘুমানো। এবং অনেকে দেখা যায় যে পরীক্ষার হলে যাবে ওই সময় রিভিশন দিতে গিয়ে পরীক্ষার হলে পৌঁছাতে লেট করে ফেলে। তুমি যদি লেট করে ফেলো ৫ মিনিট, তাহলে মনে রাখবে যে তুমি পরীক্ষায় ৫ মার্কস হারিয়ে ফেললে। ঠিক আছে? আর পরীক্ষার সময় তোমরা যে কাজ করবে, অনেকে রুল রেজিস্ট্রেশন এগুলো লিখতেই ভুল করে ফেলে। আবার আরো যে প্রবলেমটা আছে, একটু দেখবা যে যে খাতাটাতে তুমি দেখবা সেই খাতাটা পুরোটা উল্টে দেখবা, যে অনেক সময় খাতার একটা পৃষ্ঠা ছেঁড়া থাকে বা অন্যরকম থাকে, তো সেগুলো খাতার সৌন্দর্যটা নষ্ট হয়ে যায়। যেটা কিন্তু জেরিন বলেছে যে খাতার যে সৌন্দর্য বর্ধনের বিষয়ে বলেছিল যে কালার পেন, আসলে কালার পেন ইউজ করলে কি মার্কস, কি মনে হয় তোমার, যে মার্কস কি বাড়ে? অবশ্যই না। কালার পেন ইউজে যে মার্ক বাড়ে এটা আমার কখনো মনে হয়নি। কিন্তু বিষয়টা কি একটু হাইলাইটেড হয়। আমি কোন কোশ্চেনটা লিখছি এটা একটু স্পষ্টভাবে বোঝা যায়। এটার জন্য খাতাটা দেখতে একটু সুন্দর লাগে। প্রেজেন্টেশন ইজ অলওয়েজ ইম্পর্টেন্ট ফর দ্য টিচার্স। আর যদি টিচার ফিমেল হয় তাহলে তো কথাই নাই। তো আমি আমি যেহেতু উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ এর স্টুডেন্ট, আমার সব টিচার ফিমেল। তো আমি দেখি যে টিচাররা প্রিসাইজ অ্যান্সার এন্ড প্রেজেন্টেশনটাকে বেশি গুরুত্ব দেয়। আমি কি লিখতেছি এটার থেকে, যে আমি কিভাবে প্রেজেন্ট করতেছি, আমার অ্যাপিয়ারেন্সটা কিরকম, এটা বেশি ইম্পর্টেন্স দেয়। তো আমার মনে হয় বোর্ড এক্সামের ক্ষেত্রেও এরকম। এন্ড অবশ্যই কালার পেন ইউজের ক্ষেত্রে আমি নীল কালি ছাড়া অন্য কালি ইউজ করব না। সবুজ ইজ নট অ্যালাউড। সবুজ, লাল, গোলাপি, বেগুনি কোনো কালার না, জাস্ট নীল কালি আমি ইউজ করব। আচ্ছা। আর এক্সামের আগে যেই হচ্ছে ঘুমটা, অবশ্যই ঘুম সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আমি মনে করি যে আমার মানে মাঝে মাঝে এরকম হতো যে এক্সাম দিতে গেছি, আমার মনে হচ্ছে যে আমার মাথায় কিছুই নাই, আমি ঘুমাইনি, আমি মানে আহ মনে হতো যে ভারী ভারী লাগছে মাথাটা। এরকম অনেক সময় হয়েছে। এখন বেশি হয় কারণ এখন তো পড়ি না, পরীক্ষার আগের দিনই পরীক্ষা মানে পড়া লাগে, তো এখন এটা বেশি হয়। তো তখন আমি একটু রিল্যাক্সড থাকতাম, এখন আরো বেশি স্ট্রেসড থাকি। তো আমি যেটা প্রিফার করি সেটা হচ্ছে
এক্সামের আগের দিন আমার বাকি থাকুক, আমি যতটুকু পড়ছি ওইটুকু এনাফ, এটা মনে করে আমি জাস্ট একটু 11টা থেকে 12টার মধ্যে ঘুমিয়ে যাওয়ার চেষ্টা করব। সকালবেলা আমি একটু তাড়াতাড়ি উঠলাম। কিন্তু এই যে এক্সামের আগ মুহূর্তে যে পড়াটা, এক্সাম হলে গিয়ে অনেকে দেখি পড়ে, অ্যাডমিশনের সময় এটা সবচেয়ে বেশি দেখা যায়, যে অ্যাডমিশনের জন্য এই যে যতটুকু টাইম ওয়েট করতে হয় ওই টাইমটাতে মনে হয় মানুষ মানে পুরো বছরের পড়া পড়ে ফেলাই। কিন্তু এটাতে আসলে মাথায় কিছুই ঢুকে না, কিছুই মনে থাকবে না। ট্রাস্ট মি, এক্সাম হলে যাওয়ার পরে ওই যে এই আমি এতক্ষণ যেটুকু পড়লাম এটুকু কিছুই মনে থাকবে না। সো এটার পিছনে টাইম ওয়েস্ট না করে আমি একটু ঠান্ডা মাথায় থাকার চেষ্টা করি। এটা আমি বেশি প্রিফার করি, যে একটু ঠান্ডা মাথায় থাকলাম, আমি আমার ব্রেনটাকে একটু স্ট্রেস কম দিলাম। ঘুমটা অবশ্যই ইম্পর্টেন্ট। এক্সামের আগের রাত্রে অবশ্যই আমি 12টার ভিতরে, সর্বোচ্চ 12টার ভিতরে আমি ঘুমায় যাওয়ার চেষ্টা করব। সকালে একটু তাড়াতাড়ি উঠলাম, সেটা যে যার প্রিফারেন্স মতো। আমি সকালে উঠতে পারি না, এটা আমার প্রবলেম। কিন্তু যারা সকালে উঠে তাদের 6টা বা 7টা উঠতে পারে। বাট রাত্রের ঘুমটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। অনেকে মনে করে যে আমি 3টা পর্যন্ত পড়ে সকালে 9টা পর্যন্ত ঘুমাই, বাট এটা আসলে প্রিফারেবল না। কারণ রাত্রের ঘুম আর সকালের ঘুম কখনোই একরকম হয় না। 3টার পরে যে ঘুমটা আসে আমাদের সেটা কখনোই ফুলফিল হয় না। বেশ চমৎকার বিষয় তুমি অবতারণা করেছ। আর আরেকটা যেটা বিষয় যে খাদ্যাভ্যাস, খাদ্যাভ্যাস খুবই গুরুত্বপূর্ণ। যে তোমাকে যেটা আমি বললাম যে ঘুম যদি না হয় 3 ঘন্টা লেখার মতো যে শারীরিক যে শক্তি সেটাও কিন্তু হারিয়ে ফেলে। তো আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, আমি যেই ইন্টারমিডিয়েটে যেখানে পড়ালেখা করতাম আমার জানালার পাশে আর একটা জানালা ছিল। এটা হলো মানে ইয়ে না যে এক জানালা থেকে আরেক জানালা দেখা যাবে না, কিন্তু লাইট জ্বললে দেখা যাবে পাশাপাশি। তো তো ওখানেও ইন্টারমিডিয়েটের একজন আমার সহপাঠী ছিল। তো ও ছিল মেয়ে আর আমি। তো তো ও যেটা করেছিল, আমি তো একা থাকতাম তো ওই বাসাটাতে। তো আমি পড়তে পড়তে টেবিল ল্যাম্পটা জ্বালিয়ে ঘুমিয়ে পড়েছি, ঠিক আছে। মানে আমি এমনিতে পড়া বেডে গিয়ে ঘুমিয়ে পড়েছি। এখন টেবিল ল্যাম্পটা কিন্তু জ্বালানো আছে। এখন ও তো আমার সঙ্গে কম্পিটিশন করে। তো ও যে কাজটা করেছে, মনে করেছে যে আমি এখনো পড়ছি। প্রথম বাংলা দিয়ে তো শুরু হয়েছিল আমাদের পরীক্ষা। তো ও মনে করছে আমি এখনো পড়ছি, তো আমি যখন পড়ছি ও কেন ঘুমাবে, ব্যাপারটা বুঝছো? তো আমার সারা রাত তো টেবিল ল্যাম্প জ্বালানোই ছিল, আর ও সারা রাত পড়েছে। পরবর্তীতে ওর মা এসে বলছে যে তুমি কি বাংলার সবকিছুর অ্যান্সার করতে পেরেছো কিনা। এটা কিন্তু স্টুডেন্টের সবসময় মনে রাখতে হবে যে সবকিছুর অ্যান্সার কিন্তু করে আসতে হবে। কোনোটাই তোমার যেন অ্যান্সার করতে পারলে না এমন যেন না হয়। অনেকে প্রথম কোশ্চেনটা যেহেতু কমন কোশ্চেনটাই প্রথম লেখার চেষ্টা করে, এত সুন্দর করে লেখার চেষ্টা করে, পরবর্তীতে শেষে একটা অ্যান্সার করতে পারে না, এমন যেন না হয়। প্রথমটা অবশ্যই ভালো করে উপস্থাপন করতে হয়, কারণ প্রথমটা দেখে অনেকটা টিচার স্টুডেন্ট সম্বন্ধে একটা ধারণা সৃষ্টি হয়। আর লেখার তো ওই যে কাটা ছেঁড়া করা যাবে না, একটানে কাটতে হবে, এগুলো তো আমরা একদম ছোট থেকে শুনে আসছি। তো উপস্থাপনার বিষয় এটা কিন্তু খেয়াল রাখতে হবে যে প্রথমটা খুবই ভালো করতে লিখতে গিয়ে পরবর্তীতে যেন অ্যান্সার করতে পারলে না এমন যেন না হয়। তো আমি তো সকল অ্যান্সার করেছিলাম। তো ওর মা এসে বলছে যে তুমি কি সব অ্যান্সার করতে পেরেছিল, বলে সে হ্যাঁ। তো আমি বললাম সে কি পারে নাই, বলে না সে তো পারে নাই। কারণ কি, কয় সারা রাত তো পড়েছে, তুমিও তো সারা রাত পড়েছো, ও তো সারা রাত পড়েছে। তো পরীক্ষার হলে একটু মানে সারা রাত পড়লে যা হয় লেখা যায় না। তো আমি বলছি আমি তো সারা রাত পড়ি নাই। কয় যে তোমার টেবিল ল্যাম্প তো জ্বালানো ছিল। আমি তখন বললাম যে আমি আসলে ভুলে গিয়েছিলাম। ঠিক আছে। তো এরকম কিন্তু আছে যে একজন সারা রাত পড়ে অভ্যস্ত, যেমন জেরিন যেটা বলছে যে সে আসলে রাতে ঘুমানো তার জন্য কঠিন হয়ে যায়, এই জন্য সকালে ঘুম থেকে উঠতে কঠিন হয়ে যায়, এ করে সে ভালো রেজাল্ট করেছে। তো ওর মতো করলে যে তুমি ভালো রেজাল্ট করতে পারবা এটা কিন্তু কথা নয়। তোমার যেভাবে ভালো লাগে, তোমার রিভিশন যেভাবে দিতে ভালো লাগে, অনেকের বিকালে রিভিশন দেয়, অনেকে সকালে রিভিশন দেয়, এটা হলো তোমার উপরে ডিপেন্ড করবে, এটা কারো উপরে নির্ভর করে না। যেমন 5টা আঙ্গুল, হাতের 5টা আঙ্গুল এক এক রকম, এক একজনের যে হাতের ছাপ
আলাদা আলাদা, ঠিক মানুষের মস্তিষ্কটাও কিন্তু একটু আলাদা আলাদা, যে যেভাবে অভ্যস্ত সেভাবে কাজ করা উচিত, কে কিভাবে সফল হয়েছে সেটা আমাদের কোনো বিষয় না, আমি কিসে অভ্যস্ত সেটাই কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয়। কিন্তু এটা সকল বৈজ্ঞানিকভাবে সত্য যে আগে আগে ঘুমোতে যাওয়া এবং আগে ঘুম থেকে ওঠা এটা শরীরের জন্য, মস্তিষ্কের জন্য, সবকিছুর জন্য উপকারী। তো আমরা যে খাতার প্রেজেন্টেশন নিয়ে কথা বললাম, এখন একটু তোমার কাছে আমি জানতে চাইবো যে খাতার উপস্থাপনার এই কথাটা তুমি বলেছো, খাতার আসলে উপস্থাপনা সম্বন্ধে যদি আরেকটু বলতে, যে খাতাটা আসলে কিভাবে উপস্থাপন করলে নাম্বার বেশি পাওয়া যেতে পারে, কিংবা তুমি নাম্বার কিভাবে বেশি পেয়েছো, তোমার কোনো বন্ধু, অনেক আমরা সবসময় দেখি অনেকে অনেক বেশি পড়ালেখা করেছে পরবর্তীতে রেজাল্ট ভালো করতে পারে না, আবার অনেকে অনেক কম লেখাপড়া করে আড্ডা দেয় অনেক, কিন্তু রেজাল্ট ভালো করতে পারে। এটার মূল কারণ কি? আর এই সময়টা যে আসলে নতুন কোনো পড়া উচিত কিনা, নাকি শুধু রিভিশনের উপরে থাকা উচিত, সেটা একটু বলবা। আমার মনে হয় এখন সবচেয়ে নতুন পড়ার কোনো দরকার নেই, রিভিশনের উপরে থাকতে হবে। আর একটা ভুল স্টুডেন্টের বেশি হয়, প্রথম পরীক্ষায় খাতা সব কোশ্চেনের অ্যান্সার করতে একটু কঠিন হয়ে যায় এই কারণে যে তারা দেখা যাচ্ছে 7 দিন না লেখার কারণে হাতটা ততটা চলতি থাকে না। এই জন্য পরীক্ষার আগে কিন্তু অনেকটা হাতটা চলতি করে নিলে তুমি তোমার পরীক্ষা দেওয়াটা কঠিন মনে হবে না। দেখা যায় প্রথম পরীক্ষায় লিখতে অনেক কঠিন লাগে, পরবর্তী পরীক্ষাগুলো কিন্তু হাতটা চলতি হয়ে যায়। তো তুমি পরীক্ষার আগের দিন যদি একটু হাতটা চলতি করে নিয়ে যাও, তাহলে তোমার লেখা তোমার জন্য সহজ হবে। এই বিষয়ে একটু যদি আমাদের কিছু বলতে তুমি। হ্যাঁ, এটা অবশ্যই ঠিক। অনেকদিন পরে লেখা হয়, তো হাতটা আসলেই চলে না। আরো বাংলা পরীক্ষা, ফার্স্ট এক্সাম সবসময় বাংলা ফার্স্ট পার্টই থাকে। তো বাংলা ফার্স্ট পার্টে অনেক বেশি লেখা লাগে, মানে অন্যান্য সাবজেক্টের থেকে। আমি যেহেতু সায়েন্সে পড়ছি, তো সায়েন্সের সাবজেক্টে তো আমার 2 ঘন্টায় এক্সাম শেষ হয়ে যেত। বাট বাংলা লিখতে আমার আমার নিজেরই শেষ করতে অনেক বেশি কষ্ট হতো। যদিও আমি অনেক কম কম লিখতাম, অন্যরা দেখা যেত যে এক একটা কোশ্চেন 1.5 পেজ, 2 পেজ, 3 পেজ তো লিখতেছে। আমি সেখানে 1.5 পেজের ভিতরে কভার আপ করার চেষ্টা করতাম। কারণ আমার স্ট্র্যাটেজি ছিল এরকম যে আমি, আমার লেখাটা প্রিসাইজ হবে। মানে যেটুকু লিখবো সেটুকু যেন সুন্দর হয়। খুব বেশি লিখতে হবে এমন কিছু না, আমি সবগুলো কভার আপ করার চেষ্টা করতাম। আহ মানুষের সমস্যা যেটা হয় এক্সামের সময়, বিশেষ করে বাংলা ফার্স্ট পেপারে, সেটা হচ্ছে এক্সাম মানে ওরা শেষ করতে পারে না। অনেক বেশি লেখা, 7টা সৃজনশীল, এখন চেঞ্জ হয়েছে নাকি কারিকুলাম আমি জানি না, 7টা ছিল আমাদের সময়। তো 7টা কোশ্চেন 3 ঘন্টায় লেখা, 2 ঘন্টা 40 বা 2 ঘন্টা 20 মিনিট টাইম থাকে মেবি। 2 ঘন্টা 20 মিনিটে 7টা কোশ্চেন লেখা, মানে আমার মনে হতো যে আমি পারবোই না। আমি যখন শুরু করতাম তখন আমার মনে হতো যে আমি কখনোই পারবো না। তারপরে আস্তে আস্তে লিখতে লিখতে ফোর্সটা বাড়তো। প্রথম 1 ঘন্টায় লিখতেই পারতাম না, একটা কোশ্চেন দেখা যেত 1 ঘন্টা ধরে লিখতেছি, পরে আস্তে আস্তে ফোর্স বাড়তো। তো আমাদের একটা জিনিস মনে রাখা উচিত যে ফোর্সের সাথে, আমাদের হাতে লেখার ফোর্স বাড়ার সাথে যেন আমাদের হ্যান্ড রাইটিংটা আমাদের সাথে মিসবিহেভ না করে। হ্যান্ড রাইটিং বাংলার ক্ষেত্রে আই থিঙ্ক ইটস ইম্পর্টেন্ট। কারণ বাংলাতে আসলে টিচাররা, আমার মনে হয় না যে খুব বেশি খাতা আমাদের চেক করে যে আমরা কি লিখছি না লিখছি। আর প্রেজেন্টেশনে যে ব্যাপারটা, সেটা হচ্ছে আসলে প্রেজেন্টেশন ইম্পর্টেন্ট এক্সামের ক্ষেত্রে। যে আমি একটা ইন্টারমিডিয়েটের স্টুডেন্ট, আমার লেখা যদি একটা নার্সারির বাচ্চার মতো হয়, অবশ্যই আমি সেখানে মার্ক পাবো না। তো এক্ষেত্রে প্রেজেন্টেশন ইম্পর্টেন্ট, যে আমি কিভাবে লিখছি জিনিসটা। হয়তো বইয়ে একরকম আছে, আমি প্রেজেন্ট করার ক্ষেত্রে ওইটা আরেকটু প্রিসাইজ করে লিখলাম। একদম সেম হুবহু ওই লাইনটা না লিখে ওখানে আরেকটা দুইটা শব্দ অ্যাড করলাম, যেটাতে মনে হয় যে আমি একটা ক্যাপাবল স্টুডেন্ট মার্ক পাওয়ার জন্য। এরকম আমি কোনো ওয়ার্ড ইউজ করতে পারি, এভাবে প্রেজেন্ট করতে পারি। ফার্স্টের একটা দুইটা কোশ্চেন অনেক সুন্দর লেখা উচিত, আর আমি মনে করি লাস্টের কোশ্চেনটাও সবচেয়ে সুন্দর হওয়া উচিত। কারণ টিচাররা সবসময় জানে যে আমরা ফার্স্ট কোশ্চেন অনেক সুন্দর লিখবো, কিন্তু লাস্ট কোশ্চেনটাও টিচারদের কাছে ম্যাটার করে। কারণ আমরা লাস্টটা সবসময় হেলাফেলাই কাটাই দেই।
তো লাস্ট কোশ্চেনটা আমার মনে হয় যে একটু সুন্দর করে লেখা উচিত, যাতে বোঝা যায় যে আমি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আমি ফুলফিল অ্যাটেনশন দিয়ে, ফুলফিল কনসেন্ট্রেশন নিয়েই এক্সামটা দিছি, আর আমার মধ্যে সেই সিরিয়াসনেসটা ছিল এক্সামের প্রতি। আর খাদ্যাভ্যাসের ক্ষেত্রে আমি যেটা বলবো, পরীক্ষার আগে আমাদের মানে খাওয়া দাওয়াটা মেনটেন করা উচিত। অনেকে এরকম হয়, পড়তে পড়তে খাওয়া দাওয়ার কথা ভুলে যায়, মনেই থাকে না কখন কি খাবে। এটা করা উচিত না, টাইমলি সব খাবার দাবার খাওয়া উচিত, এন্ড পুষ্টিকর খাবার খাওয়া উচিত, নাহলে অসুস্থ হয়ে পড়বে, কিছুই লিখতে পারবে না, তখন আরো ঝামেলা। আমি এরকম দেখছি আমার এক ফ্রেন্ডকে, আমাদের সেমিস্টার ফাইনালের সময় ও সারা রাত পড়ছে, না মিড টার্মের সময়, সেমিস্টার ফাইনালে না, সারা রাত ধরে ও পড়ছে, সারা রাত জেগে। পরের দিন ও এক্সাম দিতেই আসতে পারেনি, মানে এত টায়ার্ড বা এত মানে ও অজ্ঞান হয়ে গেছিল মেবি। তো এরকম যেন কারোর ক্ষেত্রে না হয় যে আমি আমি এত ইফোর্ট দিলাম যে আমি সেই এক্সাম হলেই যেতে পারলাম না। আমাদের অবশ্যই একটু সিরিয়াস হওয়া উচিত। ইন্টারমিডিয়েট এক্সাম ইজ রিয়েলি ইম্পর্টেন্ট ফর আস, বাট নট সো ইম্পর্টেন্ট যে আমরা আমাদের স্বাস্থ্যের উপর দিয়ে, আমাদের ঘুমের উপর দিয়ে, আমাদের সবকিছুর উপর দিয়ে সেটাকে ইম্পর্টেন্স দিব। এটা মনে রাখা উচিত সব সময় যে নিজে সুস্থ থেকে তারপরে আমরা চেষ্টা করব। আচ্ছা, খাদ্যাভ্যাসের যে কথাটা বলেছো, যে খাদ্যাভ্যাস এটা কি খাবারটা খাওয়া উচিত, যেমন তুমি বলেছো যে 11টা-12টার মধ্যে ঘুমিয়ে যেতে হবে, ঠিক আছে। এখন 11টা-12টার মধ্যে যদি ঘুমায় যায়, সে রাতের খাবারটা খাবে কখন? আবার অনেক বাবা মাই যে এটা করে, যে এইচএসসি পরীক্ষা যেহেতু কাঙ্ক্ষিত, যেই পরীক্ষাটা চলে আসছে, যেটার জন্য এত পরিশ্রম করেছে, সেই জন্য সব থেকে ভালো খাবার রান্না করার চেষ্টা করে, বিভিন্ন একটা বিভিন্ন পদের খাবার তৈরি করার চেষ্টা করে। এতে যে প্রবলেমটা হয়, আর ভালো খাবার বলতেই তো যেটা বোঝে সেটা হলো মাংস। তো এগুলো ভারী খাবার, ঠিক আছে। তো ভারী খাবার খেলে কিন্তু রাতে ঘুম হবে না, এটা কিন্তু একটা খুব স্বাভাবিক একটা কথা। আর রাতে ঘুমোতে যাওয়ার ঠিক 3 ঘন্টা আগে খাবার খাওয়াটা উচিত। এসএসসি পরীক্ষার ক্ষেত্রে সেটা 4 ঘন্টা হতে পারে, 4 ঘন্টা আগে খাবার খেয়ে নেওয়া উচিত। আর আমার ছাত্রীরা তো রয়েছে, রাতে খাবার অনেকে খাইতেই পারে না, এমনিতেও খাবার কম খায়, পরীক্ষার আগে টেনশনে আরো খেতে পারে না। আবার অনেকের যে প্রবলেমটা রয়েছে, মানে তুলনামূলকভাবে কিন্তু ছাত্ররা পড়া অনুযায়ী রেজাল্ট ভালো করে। এটা আমার যে এতদিন পড়ানোর অভিজ্ঞতা থেকে আমি যেটা দেখেছি, যে ছাত্ররা তাদের যে পরিশ্রম অনুযায়ী রেজাল্ট সবসময় ভালো করে, আর আমার ছাত্রীরা যে কাজটা করে পরিশ্রমের যা করেছে তার চেয়ে রেজাল্ট খারাপ করে। এর অন্যতম কারণ দেখা যাচ্ছে কি, এই যে অনেক কিছু খেতে পারে না, রাতে ঘুমোতে পারে না। এক স্টুডেন্ট অ্যাডমিশন পরীক্ষায়, আমার একজন স্টুডেন্ট, সে ভুল করেছে, ওএমআর শিট প্রথমে ভুল করেছে, ব্যাপারটা বুঝছো, পূরণ করতে ভুল করেছে। তো তার ভাগ্যটা ভালো ছিল, অনুপস্থিত একজন ছিল, একটা এক্সট্রা ওএমআর শিট দিয়েছে, বুঝছো। পরে আবার যে কাজটা করেছে ওটাও ভুল করেছে, পরবর্তী তৃতীয় যে ওএমআর শিটে সে সঠিক করেছে, এবং বর্তমানে সে অর্থনীতি বিভাগের স্টুডেন্ট, ব্যাপারটা বুঝছো। এখন থার্ড ইয়ার বা ফাইনাল ইয়ারে, ঠিক আছে। তো এরকম কিন্তু স্টুডেন্টরা করে। তো এটার ক্ষেত্রে একজন ছাত্রী বলেছিল যে ভাই আমি কিছু খাইতে পারি না, যেমন যদি একটু হালকা গরম দুধ খাই তাহলে কিন্তু রাতে ঘুমটা ভালো হয়, এটা সায়েন্টিফিক একটা বিষয়। এবং এটা একটা যেহেতু একটা প্রায় সকল ধরনের খাদ্য উপাদানই ইয়েতে রয়েছে, দুধে অত্যন্ত পুষ্টিকর একটা খাবার এবং ঘুমের জন্য খুব ভালো। তো এটা অনেক ছাত্রীরা খেতে পারে না, এটা একটা প্রবলেম। তো এদের ক্ষেত্রে আবার অনেক যে সুবিধাটা হয় সেটা হলো চকলেট খেতে পারে। তো অনেকের কাছে কিন্তু চকলেটটা খুবই উপকারী, আর চকলেট খেলে এটা তোমার মস্তিষ্কের জন্য ভালো। তো যারা কিছু খেতে পারে না বা পরীক্ষার হলে যেতে যেতেও চকলেট খেতে পারে, এটা পরীক্ষার জন্য খুবই একটা উপকারী একটা বিষয়, ঠিক আছে। তো আমরা পরীক্ষার হলে এটা একটু বলবা যে এইচএসসি পরীক্ষার যে রেজাল্টটা
এটা অ্যাডমিশনের ক্ষেত্রে কতটা প্রভাব ফেলে বলে তুমি ধারণা করো, বা বন্ধুর ক্ষেত্রে, বান্ধবীর ক্ষেত্রে, বা তোমার ক্ষেত্রে তুমি যেটা দেখেছো সেটা একটু আমাদেরকে বলবে। হ্যাঁ, অ্যাডমিশনের ক্ষেত্রে ইন্টারমিডিয়েটের রেজাল্টটা খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক, মানে খুবই, মানে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর আমি মনে করি। এরকম হয় যে আমার তো ইন্টারমিডিয়েটের রেজাল্টটা আসতে একটু দেরি হয়, 2 মাস মতো। আমি ততক্ষণে অ্যাডমিশনের প্রিপারেশন নিতে থাকি। কিন্তু কিরকম হয় যে রেজাল্টটা দেওয়ার পরে অনেক সময় দেখা যায় অনেক মেয়েরা ভেঙে পড়ে। আমি এরকম দেখছি, আমি তো মেডিকেল কোচিং করছি মেইনলি। তো আমি তখন দেখছি যে অ্যাডমিশনের রেজাল্ট দেওয়ার পরে কিছু কিছু মেয়েরা চলে গেছে। ওরা ভাবছে যে আমরা মানে রেজাল্ট খারাপ হয়েছে, আমি আর চান্স পাবো না। তো ওরা হোস্টেল ছেড়ে চলে গেছে। তো এই বিষয়গুলো খুবই মানে মেন্টাল ট্রমার একটা বিষয় যে আমি তো আমার পয়েন্ট ভালো আসেনি, আমি কিভাবে অ্যাডমিশনে ক্র্যাক করব। তো তোর মানে ওই টাইমটাতে এমনিতেই অ্যাডমিশনের পড়া তো অনেক প্রেসারের। তো অনেক মানে ওই সময় মানুষের মেন্টাল ব্রেকডাউন অনেক বেশি থাকে। ফ্যামিলি থেকে দূরে অ্যাডমিশন কোচিং করতে যাই আমরা, তখন ফ্যামিলি সাপোর্টটাও ঠিক মতো পাওয়া যায় না, মেন্টাল সাপোর্ট দেওয়ার মতো কেউ থাকে না। তো এটা আমার কাছে মানে ওই টাইমটাতে অনেক ব্রেকডাউন মনে হয়। অ্যাডমিশনের ক্ষেত্রে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এজন্য আমি মনে করি যে ইন্টারমিডিয়েট আর এসএসসি রেজাল্ট। কিন্তু সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের এসএসসি এক্সামের আগে কখনো কেউ বলে না যে তোমার এসএসসি এক্সামটাও অ্যাডমিশনের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। অ্যাটলিস্ট আমরা যখন এক্সাম দিছি তখন আমাদেরকে কেউ বলেনি যে তোমাদের অ্যাডমিশন টেস্টে এসএসসি রেজাল্ট লাগবে। ইন্টারমিডিয়েট এসে জানতে পারছি যে ইন্টারমিডিয়েটের রেজাল্ট খুব ইম্পর্টেন্ট অ্যাডমিশনের জন্য। কিন্তু আমার মনে হয় যে এসএসসির স্টুডেন্টদের এখন হয়তো বলে, বাট আমরা ওই সময় শুনিনি আর কি। তো ইন্টারমিডিয়েটের রেজাল্ট ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট অ্যাডমিশনের ক্ষেত্রে। কিন্তু মোটামুটি আমি জিপিএ 5 বা গোল্ডেন ক্র্যাক করলে তো আর কোনো মানে সমস্যাই নাই এখানে। দুইটা মিলে আমার সায়েন্সের ক্ষেত্রে 8, আর্টস এর ক্ষেত্রে, আর্টস হিউম্যানিটিস এর ক্ষেত্রে 7.5 এরকম লাগে। ঢাকা ইউনিভার্সিটির ক্ষেত্রে কারোর মেইন ফোকাস যদি ঢাকা ইউনিভার্সিটি হয় তাহলে তার 8 পয়েন্ট হলেই এভারেজ। সেক্ষেত্রে তার মানে খুব বেশি যে আমার A+ পাইতেই হবে এরকমও কিছু না। আবার আমি যে খুব হেলাফেলা এক্সামটা দিব এটা না। আমাকে এক্সামের বিষয়ে সিরিয়াস থাকতে হবে অবশ্যই। কিন্তু নিজের হেলথের কেয়ার, নিজের ঘুম, অবশ্যই করতে এগুলো হবে। যত্ন দিয়ে আচ্ছা, কখনো না। আচ্ছা, এটা একটা চমৎকার বিষয়ের তুমি অবতারণা করেছো, সেটা হলো রেজাল্ট কতটুকু উপকারী। আমরা যখন কোচিং এ দেখা যাচ্ছে 50 জন স্টুডেন্ট ক্লাস করছে, রেজাল্ট দেওয়ার পরে দেখা যায় যে 15 জন বা 10 জন রেগুলার ক্লাস করে। বেশিরভাগই রেজাল্ট খারাপ করার কারণে আমরা অনেককে চলে যেতে দেখি। আবার অনেক কোচিং যে খুব বেশি হেল্পফুল না, এটা অনেকে বুঝতে পারে। তো এই ধরনের আমরা প্রবলেম গুলো দেখি। তো রেজাল্ট কিন্তু একটা ফ্যাক্ট। আবার জিপিএ 5 পাওয়ার স্টুডেন্ট অনেকে কিন্তু চান্স পায় না, এটা আমরা দেখি। রেজাল্ট ভালো করার কারণে বা অ্যাডমিশনে পড়া আগের থেকে পড়ার কারণে অনেকে অ্যাডমিশনের সময় এতটা পড়ে না, এত আত্ম অহংকারের কারণে বা অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে কিন্তু রেজাল্ট ভালো, গোল্ডেন জিপিএ 5 হওয়ার সত্ত্বেও কিন্তু অ্যাডমিশনে ভালো করতে পারে না। ভালো বিশ্ববিদ্যালয়ে ভালো সাবজেক্টে চান্স কিন্তু পায় না, বা বিশ্ববিদ্যালয়ে চান্স পায় না, জাতীয়তে পড়ে। তো জাতীয়তে পড়েও ভালো কিছু করতে পারবে, এটা কোনো বিষয় না। আবার অনেকে রেজাল্ট খারাপ করেও কিন্তু বিশ্ববিদ্যালয়ে ভালো করে পড়তে পারে। এটার মূল কারণটা হলো যে লাস্ট পর্যন্ত হাল ছাড়া যাবে না। আর এখন যারা এইচএসসি পরীক্ষার্থীরা রয়েছে, তোমাদের যে বিষয়টা এখন খেয়াল রাখতে হবে, নতুন কিছু পড়ার প্রয়োজন নাই। যারা পড়েছো মোটামুটি সেই পড়াগুলো যদি বেশি বেশি রিভিশন দিয়ে মনে রাখতে পারো। আর আমি যারা বোর্ড পরীক্ষায় ভালো করেছে, অ্যাডমিশন পরীক্ষায়, মেডিকেল, বুয়েটে ভালো করেছে, যারা বুয়েটে ভালো করে তারা তো বেশিরভাগই কিন্তু এইচএসসি পরীক্ষাতেও ভালো করেছিল, ভালো করা স্টুডেন্ট, ঢাকা বোর্ডে ভালো করা স্টুডেন্ট, এরকম। তো অনেকের সঙ্গে কথা আমি বলেছি। তো আশ্চর্যজনক বিষয় হলো মেডিকেলের প্রথম, বুয়েটের প্রথম,
এবং বুয়েট এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম হয়েছে। এমন স্টুডেন্টের ক্ষেত্রেও বলেছি যে বোর্ডেও কিভাবে তোমরা ভালো করো, তোমরা যে কোনো পরীক্ষায় কিভাবে ভালো করো। তো এই প্রশ্নটা আমি অনেককে করেছি, অ্যান্সার কিন্তু একটাই পেয়েছি। ঠিক আছে, সকলের অ্যান্সার এক। সেটা হলো কি জানো? সেটা হলো যে পরীক্ষায় কি আসবে সেটা খানিকটা তারা বুঝতে পারে যে পরীক্ষায় কি আসবে। অর্থাৎ এখনো যারা এসএসসি পরীক্ষার্থী যারা রয়েছে বা অ্যাডমিশন পরীক্ষার্থী, যে কোনো পরীক্ষার্থী, এটা যারা টার্গেট করতে পারো যে এগুলো পরীক্ষায় আসবে এবং যাদের ওগুলো পরীক্ষায় আসে তারাই কিন্তু বেশ ভালো করতে পারে। তো পুরো বই পড়বা, অ্যাডমিশনের জন্য হেল্প হয়, এটা তো অবভিয়াসলি ভালো। কিন্তু এখন যেহেতু সময় কম, তোমরা টার্গেট করে পড়ো যে এই কোশ্চেন গুলো আসার সম্ভাবনা খুবই বেশি, এবং ওগুলো যদি কিছু টার্গেট করে পড়লে যে এগুলো যদি আসে তাহলে আমার সবচেয়ে ভালো পরীক্ষা হবে, এভাবে একটা ছোট্ট করে প্রস্তুতি নিতে হবে। ফুল সিলেবাসের দেখা যাচ্ছে, আমি সবসময় বলি যে 50% সিলেবাস থেকে কিন্তু 80% কোশ্চেন আসে। তো ওই 50% সিলেবাস অর্থাৎ একটা ছোট পরিসরের যেই সিলেবাসটা খুবই ভালো করে পড়তে হবে, ওখান থেকে যাতে কোশ্চেন আসে তুমি ভালো করতে পারো। আর মেডিকেলে প্রথম হয়েছে, তারপর বোর্ড পরীক্ষায় থার্ড হয়েছে, সেকেন্ড হয়েছে, তাদের আমি বলছি কিভাবে এটা সম্ভব? তো সম্ভব এটা, ওরা বলতো যে পুরো বইটা তো প্রথম থেকে ভালো করে পড়েছে, অবভিয়াসলি এটা ঠিক আছে, কিন্তু মেন যেটা বিষয় হয়েছে সেটা হলো তারা কিন্তু অনেকটা বুঝতে পারে যে এই পরীক্ষাগুলো এই কোশ্চেন গুলো আসতে পারে এবং সেগুলো আসে ভালো করে। তো তোমাদের টার্গেট করে পড়তে হবে যে কোন কোশ্চেন গুলো আসলে তুমি ভালো লিখতে পারবে, এরকম কিছু কোশ্চেন সেট করে সেগুলো খুব ভালো করে রিভিশন দিয়ে মনে রাখতে হবে, ইনশাল্লাহ ওগুলো আসবে। আর প্রথমেই কিন্তু জেরিন বলেছে যে কোনগুলো আসে, সেটা হলো বোর্ড পরীক্ষার কোশ্চেন গুলোই কিন্তু ঘুরে ফিরে ওগুলোই আসে। তো ওগুলো যদি তুমি ভালো করে পড়তে পারো তাহলে অবভিয়াসলি তুমি ভালো রেজাল্ট করতে পারবে। আর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ক্ষেত্রে তো আমরা আছি, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় বি ইউনিটের 19তম ছিলাম, তারপর থেকে আমি পড়াচ্ছি এবং অনেক স্টুডেন্টই কিন্তু মেধা তালিকায় শীর্ষে রয়েছে, ল থেকে শুরু করে প্রায় সকল সাবজেক্টে আমার স্টুডেন্টরা রয়েছে। তো এই ভিডিওটা পরবর্তীতে তোমরা যারা দেখবে, অবভিয়াসলি আমাদের কোর্সগুলো নামে মাত্র কোর্স পিনে আমরা কোর্সগুলো করাই, ওগুলোতে তোমরা অ্যাটেন্ড করলে ভালো করতে পারবে। তো লাস্ট আমি জেরিনকে বলবো যে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থী, এটা এই ভিডিওটা পরেও দেখবে, যারা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থী বা এসএসসি পরীক্ষার্থী যারা রয়েছে তাদের উদ্দেশ্য করে যদি কিছু বলতে। আর এই ভিডিওগুলো অনেকগুলোই কিন্তু অভিভাবকরা দেখে, অভিভাবকদের উদ্দেশ্যে কিন্তু আমরা কোনো কথা বলি নাই, আমাদের কিছু কথা বলা উচিত। সেটা হলো সন্তানদের উপরে বেশি চাপ দেওয়া যাবে না। এক একটা যেমন ধরো অনেক স্টুডেন্ট আমার কাছে কান্না করেছে ফোন দিয়ে, অনেক স্টুডেন্ট প্রতি বছরে করে, এই বছরও করবে। সেটা হলো কি, সায়েন্স বাপ মা জোর করে তাকে সায়েন্স নিয়ে দিয়েছে, সায়েন্স তার পড়ার ইচ্ছা নেই, সায়েন্স তার ভালো লাগে না, তারকে আর্টসের সাবজেক্ট গুলো ভালো লাগে। ঠিক আছে, তো সায়েন্স পড়তে ভালো লাগে না, কিন্তু সায়েন্স দিয়েছে, পরবর্তীতে সে সায়েন্স পড়তে চায় না, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা কলা বিভাগের একটা সাবজেক্ট সে পড়তে চায়, কিন্তু তাকে বাবা মার কথা, তোকে ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, অর্থাৎ ইঞ্জিনিয়ারিং এর কোচিং করতে হবে, মেডিকেলের কোচিং করতে হবে। ভাই, এই চিন্তাগুলো গার্ডিয়ানরা বাদ দিবেন, সন্তানের যেটা পছন্দের বিষয় সেটাই কে প্রাধান্য দিবেন। সে আপনি যদি জোর করে সন্তানকে জোর করলে সে কিন্তু ডাক্তার হতে পারবে না, ইঞ্জিনিয়ার হতে পারবে না, বরং সে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েও কিন্তু অনেক বড় চাকরি পেতে পারে। এই বিষয়টা কিন্তু খেয়াল রাখবেন যারা অর্থাৎ সায়েন্স বিভাগের আছেন। তো গার্ডিয়ানরা জোর করে, ও যদি সায়েন্সের সাবজেক্ট গুলো না পড়তে চায়, যদি বিভাগ পরিবর্তন করতে চায়, সেটাকে আপনারা একটা সুযোগ দিবেন, অর্থাৎ তাদের প্রতি একটা আপনারা জোর দিবেন না। তারা পড়তে চায়, পড়তে তো চায়, তাই না? তারা পড়তে চায়, অর্থাৎ সায়েন্স না পড়ে যদি আর্টস এর সাবজেক্ট গুলো পড়তে চায়, এই বিষয়ে কোনো হতাশ হওয়ার দরকার নেই। এই বিষয়ে একটু জেরিন আমাদেরকে বলবা যে স্টুডেন্টদের অর্থাৎ গার্ডিয়ানদের কোন বিষয়গুলো সতর্ক থাকা উচিত এবং কতটুকু স্বাধীনতা স্টুডেন্টকে দেওয়া উচিত। গার্ডিয়ানদের সবসময় একটা জিনিস বোঝা উচিত, সেটা হচ্ছে আমাদের নিজস্ব একটা প্রিফারেন্স থাকে। ছোটবেলা থেকে আমরা নিজেরা একটা স্বপ্ন দেখে বড় হই, তো সেখানে যদি কেউ ইন্টারফেয়ার করে, এটা আমাদের জন্য একটা মেন্টাল ব্রেকডাউন হয়।
আমাদেরও তো কিছু নিজের লাইফ সম্পর্কে কিছু ধারণা থাকে, কিছু শখ থাকে, মানে ইচ্ছা থাকে। বেশিরভাগ ফ্যামিলিতে এরকম হয়, ছোটবেলা থেকে মাইন্ডসেট এরকম থাকে যে তোমাকে ডাক্তার হতে হবে, মেডিকেলে পড়তে হবে। এর জন্য স্টুডেন্টরা হয়তো অনেক সময় দেখা যায় নিজেরাও প্রিপারেশন নেওয়া শুরু করে মেডিকেলের জন্য, বা মেন্টালি ওইভাবে স্টেবল হয় যে হ্যাঁ আমি ডাক্তার হব। এটা বেশিরভাগের ক্ষেত্রে হয়, কিন্তু বেশিরভাগ মানুষের ক্ষেত্রে দেখা যায় যে তারা ফ্যামিলি ডিসিশনটাকে মেনে নিতে পারে না। হয়তো না বলতে পারে না, ফ্যামিলি বলতেছে, আমাকে মানুষ করছে, আমি না করতে পারছি না। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এরকম দেখা যায় তারা পরবর্তীতে লেখাপড়া কন্টিনিউই করতে পারে না। আমার এমন অনেক ফ্রেন্ড আছে যারা অনেক ব্রিলিয়ান্ট, তারা ইচ্ছা হচ্ছে চারুকলায় পড়বে, তারা চারুকলায় চান্সও পাইছে, বাট ফ্যামিলি থেকে পড়তে দেয়নি। তারা এত সুন্দর ছবি আঁকে, ওদের ছবি আঁকা দেখলে আমার মানে এত ভালো লাগে, মানে কি বলবো। তো ফ্যামিলি থেকে অ্যালাউ করেনি যে না চারুকলায় পড়া যাবে না, চারুকলায় কোনো ফিউচার নাই। আমি এটা সবসময় গার্ডিয়ানদের বলতে চাই, আমাদের যদি ইচ্ছা থাকে আমরা যে কোনো জায়গায় ফিউচার ক্রিয়েট করতে পারি। কেরিয়ার ক্রিয়েটিং ইজ অল অ্যাবাউট আস। আমরা যদি ফোকাস করি, আমরা যদি মন থেকে একটা বিষয় নিয়ে পড়াশোনা করি, তাহলে আমরা অবশ্যই সেখানে একটা কেরিয়ার বানাতে পারবো। আমি যেই ডিপার্টমেন্টে পড়ি, আমার অনেক ফ্রেন্ড আমাকে জিজ্ঞেস করে যে তুই তো অনেক ডিপার্টমেন্ট চুজ করতে পারতি, তুই কেন উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজই কেন, তুই কি ফ্যামিনিস্ট হবি? আমি আমার ফ্রেন্ডদেরকে বলি হ্যাঁ আমি ফ্যামিনিস্ট হব, আমার এটা পছন্দ, আমার চয়েস লিস্টে অনেক মানে এটা ছিল সবার আগে আর কি। আমার মানে অনেক পছন্দের একটা সাবজেক্ট এটা। আমি শখ করে এখানে পড়তে আসছি, আমার ইচ্ছা ছিল এসব এই বিষয়ে রিসার্চ করা, মেয়েদের বিষয়ে, মেয়েদের উন্নয়নে অবদান রাখা, এটাই আর কি। তো আমি শখ করে এখানে আসছি, এরকম না যে আমার উপর এটা জোর করে চাপিয়ে দেওয়া হয়েছে। আমার ইচ্ছা ছিল আমি ইঞ্জিনিয়ারিং পড়বো। ইঞ্জিনিয়ারিং এ আমি যাইনি। আমার ফ্যামিলি থেকে ইচ্ছা ছিল আমি মেডিকেল পড়ি, তার জন্য মেডিকেল কোচিং করছি। সেখানে চান্স পাইনি যখন, তখন ঢাকা ইউনিভার্সিটিতে এক্সাম দিছি, পরে আমার ইচ্ছা এখানে ছিল, এখানে চলে আসছি। তো এখনো আমার ফ্রেন্ডরা আমাকে অনেক বলে যে তুই সেকেন্ড টাইম অ্যাডমিশন দে, দিয়ে ও বা সায়েন্সের কোনো ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে চলে যা, তুই সাস্টে চলে যা, তুই কেন মানে তোকে আসলে ইঞ্জিনিয়ার হিসেবেই মানায়, তুই ফ্যামিলিস্ট ছবিটা কেমন জানি লাগে, মেয়েদের বিষয়ে কথা বলবি, মানে ফ্যামিলিস্টদের সম্পর্কে তো মানুষের অনেক ধরনের অনেক বেশি ধারণা, মানে আমরা উগ্র হ্যান ত্যান, মানে অনেক ধারণা আছে আর কি। এগুলো এখনো মানে ফার্স্ট ইয়ার এখন, তাও এখনো শুনতে হয়, ভবিষ্যতেও হবে। বাট এটা আমি কখনো কেয়ার করি না। আমি যখন ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে চাইছি, আমি চিটাং ইউনিভার্সিটিতেও সায়েন্সে চান্স পাইছি। তারপরেও আমি মানে জিএসডি তে সাস্টের সব জায়গায় চান্স পাইছি। তারপরেও যখন আমি আমার ফ্যামিলিকে বলছি যে আমি এই সাবজেক্টে পড়তে চাই, তারা আমাকে অনেক সাপোর্ট করছে। ইভেন এখনো করে। আমি বলি যে আমি এই সাবজেক্ট নিয়ে দেশের বাইরে পড়বো, মাস্টার্স করবো, ওখান থেকে পিএইচডি করবো, তারা সবসময় আমাকে সাপোর্ট করে। অ্যান্ড এই সাবজেক্টটা আমার আব্বু অনেক প্রাউড ফিল করে সবাইকে বলে যে আমার মেয়ে উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ এ পড়ে। বেশ আমি আমার ফ্রেন্ডদেরকে দেখি যে তারা বলে যে আমার আব্বু উচ্চারণই করতে পারে না যে আমি কোন সাবজেক্টে পড়ি, কিন্তু আমার আব্বু খুব প্রাউডলি এটা সবাইকে বলে যে আমার আমার মেয়ে উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ এর স্টুডেন্ট। তো এটা আমার অনেক ভালো লাগে যে আমার ফ্যামিলি থেকে আমি এত সাপোর্ট পাই। এটা আমাদের জন্য একটা মেন্টাল বুস্ট আপ। ফ্যামিলি ছাড়া কিন্তু মানুষ বাইরের কারোর কাছ থেকে খুব বেশি এক্সপেক্ট করে না। তো যখন ফ্যামিলি থেকে এই এক্সপেকটেশনটা পাওয়া যায়, এটা আমাদের মেন্টাল হেলথের জন্য অনেক বেশি উপকারী। That's all. আচ্ছা, এই মজার বিষয়ের অবতারণা করেছ যে অনেকে, যে যেমন ডেভেলপমেন্ট স্টাডিজ, এটা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম সারির একটা স্টুডেন্ট, তো এই সাবজেক্ট না নিয়ে অনেকে হিস্ট্রি নিয়েছে, অনেকে আরেকজন রাষ্ট্রবিজ্ঞান ছিল এরকম, মানে অনেক বাংলা নিয়েছে, এরকম ইতিহাসও আছে। এটার মূল কারণ কি জানো? যে গ্রামে যখন যাবে, গিয়ে যখন বলবে ছেলে কোন সাবজেক্টে পড়ে, তখন যদি বলে ডেভেলপমেন্ট স্টাডিজে পড়ে, তাহলে কেউ বুঝতে পারবে না এটা আবার কি সাবজেক্ট। ঠিক আছে, এই যে মানুষকে বলার জন্য, মানুষের সহজে যাতে বুঝতে পারে, এই জন্য কিন্তু আমি ওই সাবজেক্ট না নিতে দেখেছি, যে অন্তত বাবা মা বুঝতেই পারবে না কোন সাবজেক্টে পড়ো। তো সেই জায়গা থেকে তুমি কিন্তু সৌভাগ্যবান যে
এমন একটা ফ্যামিলি বিলং করো যেটাতে বুঝতে পারে তোমার সাবজেক্টটার সম্বন্ধে। বেশ, এটা চমৎকার একটা লাগলো। তুমি সেকেন্ড টাইম মেডিকেলও যেতে পারতো, আপনারা দেখেন ও কিন্তু যেতে পারতো, কিন্তু যায় নাই। সে কিন্তু আর্টসের একটা সাবজেক্ট পড়ছে এবং এটাতে পড়ে অনেকে অনেক ভালো কিছু করেছে, সেও কিন্তু করতে পারবে। অর্থাৎ তার যে চাহিদার প্রাধান্য এটা দিলে কিন্তু অনেকটা ভালো হয়। তো অনেক স্টুডেন্টই এরকমও আছে যে মেডিকেলে পরে কান্নাকাটি করে, মেডিকেল তার চান্সও পেয়েছে, ভালো লাগে না, তার দেখা যাচ্ছে 5 বছরের কোর্স 8 বছর লেগে যায়, এরকম ঘটনা দেখেছি। আবার বেসরকারিতে অনেকে পড়তে দেয়, বেসরকারিতে পরবর্তীতে আর পাস করতে পারে না, এরকমও দেখেছি। যে দেখা যাচ্ছে 20 লাখ টাকা লাগে, ওই 20 লাখ টাকাও তো গেলই, সে কিন্তু পড়ালেখাটা আর কন্টিনিউ করতে পারলো না। এরকম ইতিহাসে অনেক আছে। সেই জন্য সন্তানদের চাপ দিবেন না, আপনারা সন্তানদের সহযোগিতা করবেন এবং ইনশাল্লাহ রেজাল্ট তারা এইচএসসি তে ভালো করবে, এবং ভালো না করলেও কিন্তু বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে যেতে পারে, এটা আমি বলবো। আর সব ক্ষেত্রে যে টেনশন থেকে মুক্ত বা ভালো করার জন্য, এটা আমি বলবো যারা ইসলাম ধর্মে বিশ্বাসী তারা সবসময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবেন। আল্লাহর কাছে যখন আপনি চাইবেন তখন দেখবেন প্রার্থনা করলে, নামাজ পড়লে, আল্লাহর কাছে চাইলে মনটা হালকা হয়ে যায়, আত্মবিশ্বাস বাড়ে, দুশ্চিন্তা দূর হয়ে যায়। তো এই নামাজ কালাম পড়ার চেষ্টা করবেন। যত বিপদ আপদ সংশয় যখন থাকে, অনিশ্চয়তা যখন থাকে, একটা জায়গাতেই আমাদের আশ্রয় আছে, সেটা হলো এই পৃথিবীর এবং আমাদের ইহকাল পরকাল সবকিছুর যে সব থেকে শেষ যার কাছে, শুরু যার কাছে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন, তিনি আমাদের পারেন এই হতাশার জায়গা থেকে মুক্তি করতে এবং সকল টেনশন দূর করতে। তো সব সময় আমি বলবো নামাজ, পরীক্ষা দেওয়ার আগেও যদি নফল 2 রাকাত নামাজ পড়ে যেতে পারো, এবং এখন যে টেনশন হচ্ছে যে আসলে তুমি যেগুলো পড়ছো কমন পাবে কি পাবে না, তুমি লিখতে পারবে কি পারবে না, সেগুলো কিন্তু তোমার দূর হয়ে যাবে। তুমি নামাজ পড়ে যদি তুমি একটু দোয়া করো যে আল্লাহ যেন তোমার সহায় হন, তাহলে নিঃসন্দেহে তুমি ভালো করতে পারবে, আমার বিশ্বাস। আর পরীক্ষার আগে অনেকে অসুস্থ হয়ে পারে, যে বেশি রিভিশন দিতে গিয়ে, বেশি পরিশ্রম করতে গিয়ে রাত জাগে, খাবার দাবারের দিকে মনোযোগী হয় না, তো তারা কিন্তু রেজাল্ট, পরীক্ষার আগে যদি অসুস্থ হয়ে পড়ো তোমার রেজাল্ট কিন্তু ভালো হবে না। তো দিন শেষে স্বাস্থ্যের প্রতি নজর দাও, মাথা ঠান্ডা রাখো, আত্মবিশ্বাসের জন্য নামাজ কালাম এবং ধর্মীয় অনুশাসন মেনে চলো। যারা যে ধর্মেরই আছে সেই ধর্মের অনুশাসন মেনে চলো। আমার এক বন্ধু ছিল যে যে কোনো পরীক্ষার আগে সরস্বতীর যে মূর্তিটা আছে সেখানে ওই যে একটা আগুনের মতো এটা নিয়ে কয়েকবার ঘুরিয়ে 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 যেত। আর একটা বন্ধু ছিল স্বামী প্রণবানন্দের ভক্ত ছিল, উনি স্বামী প্রণবানন্দের ওখানে মূর্তিতে পূজা করে করে যেত। এটা আত্মবিশ্বাস, যে যেভাবে আত্মবিশ্বাস পায়, যার যার ধর্ম। তো আমাদের ধর্ম অনুযায়ী অবশ্যই নামাজ কালাম এবং আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করলে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন কিন্তু বলেছেন ছোট থেকে ক্ষুদ্রতর বিষয় তার কাছে চাইতে। তো আমরা চাইবো ইনশাল্লাহ, তিনি এত বড় বাদশাহ, উনি কাউকেই উনি খালি হাতে ফিরাবেন না। এই বলে আমি শেষ করব, এবং আমরা লাস্ট, যদি জেরিন কিছু বলতে চাও তুমি বলতে পারো। লাস্ট মোমেন্টে বলতে চাই যে ইন্টারমিডিয়েট এক্সাম তোমরা অনেক কনফিডেন্টলি দাও, দেন তারপরে আমরা আছি তোমাদের সাথে অ্যাডমিশন প্রসেসে যে কোনো হেল্পের জন্য। ঢাকা ইউনিভার্সিটি, কলা ভবন, কার্জন হল, সোশ্যাল সায়েন্স, সামাজিক বিজ্ঞান অনুষদ, কলা অনুষদ, চারুকলা অনুষদ, যেটাতে ইচ্ছা, যার যেখানে স্বপ্ন, সবকিছুর জন্য, সব রকম সহযোগিতার জন্য আমরা সবসময় তোমাদের পাশে আছি, সবসময় পাশে থাকবো। যে কোনো প্রয়োজনে আমাদেরকে ফোন করতে পারো, কল করতে পারো। আর আমাদের কোর্স গুলো তো তোমরা যে কোনো সময় ক্র্যাক করতে পারো। দ্যাটস ইট। ঢাকা ইউনিভার্সিটি তোমাদের অপেক্ষায় আছে। ওয়েলকাম এভরিওয়ান এন্ড বেস্ট অফ লাক। তো জেরিনের যে ফেসবুক আইডি আমরা কমেন্টে পিন করে দিব, তার কাছেও যদি কারো কোশ্চেন থাকে তোমরা কোশ্চেন করতে পারো, ইনশাল্লাহ সঠিক উত্তর দিবে, সেটা এইচএসসি পরীক্ষা সংক্রান্ত এবং ভর্তি পরীক্ষা সংক্রান্ত। তো আমার যখনই দুর্দিন এসেছে, যখনই দেখেছি হতাশা, যখনই আত্মবিশ্বাস কমে যেতে দেখেছি, অনিশ্চয়তা দেখেছি,
তখনই কিন্তু আমি স্রষ্টার কাছে প্রার্থনা করেছি এবং স্রষ্টার কাছে প্রার্থনা করে কখনোই নিরাশ হয়নি। তো এটা তোমরাও করবা, দেখবা যে পরীক্ষার ভীতিটা দূর হয়ে যাবে, আত্মবিশ্বাস বাড়বে এবং তুমি সফল হতে পারবে। তোমাদের সাফল্য কামনা করে শেষ করছি। মনে রাখবে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেছেন, মানুষ তাই পায় যা সে চেষ্টা করো। তুমি যদি চেষ্টা করো ইনশাআল্লাহ তুমি সফল হতে পারবে। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।